হ্যাঁ, ইঁদুর তোমার মামা পাপা দুজনেই চুল নিয়ে পালিয়ে গেছে। কিয়ারাকে কোলে নিয়ে রাজীব বাহিরে চলে যায়। আহিরা আর কিয়ানকে একটু একা ছাড়া দরকার। সবকিছু এত সহজ নয় ঠিক হওয়া। তারপরও একসঙ্গে থাকতে থাকতে যদি ঠিক হয়ে যায়। রাজীব যাওয়ার পর আহিরা আস্তে করে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। কিয়ানের উপস্থিতি এমনভাবে উপেক্ষা করছে যেন কিয়ান এখানেই নেই। তবে কিয়ান সেটি বেশি সময় থাকতে দিল না। নীরবতার দেয়াল ভেঙে বলে ওঠে। আহিরা। আহিরা কিয়ানের কোনো কথার জবাব দেয় না, আগের মতোই বসে রয়। সেটা দেখে কিয়ান এগিয়ে যায় আহিরার দিকে। আহিরাকে ছুতে নিলেই আহিরা ঝড়ের বেগে সরে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ানের উপর নিক্ষেপ করে বলে, আমায় ছুবে না বলে দিলাম। বারবার গায়ে হাত দেন কেন? হ্যাঁ, ঘরে বউ থাকতে অন্য নারীর উপর হাত দিতে লজ্জা লাগে না? আহিরার কথা শুনে কিয়ান কিছুটা শব্দ করে বলে। আহিরা, জাস্ট শাট আপ, লিসেন টু মি। আহিরাও একই তেজি স্বরে বলে, কি শুনবো আমি? আপনার সাথে আমার কোনো কথা আছে বলে তো মনে হয় না। দয়া দেখাচ্ছেন? তাহলে শুনুন, আপনার দয়া আমি চাই না মিস্টার আদ্রিয়ান। আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার সান্নিধ্য আমায় অস্থির করে তুলেছে। কিয়ান আহিরার দিকে নিজের দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলে, তোমার উপর দয়া করছি না, দয়া করছি নিজের উপর। আমার সান্নিধ্য আজ এত বিশুদ্ধ লাগছে কেন? এই বিষ কমানো যায় না? আহিরার শক্ত চোখ কিয়ানের দিকে নিক্ষেপ করে বলে, বিষাক্ত লাগাটা কি অস্বাভাবিক? আমার থেকে বেশি আপনার বিষাক্ত লাগার কথা, কারণ আমি তো আপনার ভাষায় বেশ্যা, বেঈমান, আরো অনেক কিছু। তাহলে আজকে এত দরদ উতলে পড়ছে কেন? আহিরা। কিছুটা চিৎকার দিয়ে বলে ওঠে কিয়ান। চিৎকার কেন করছেন? আপনার বলা কথাই তো বলছি আমি। বিয়ে যেহেতু করেছেন, আমার কাছে এত পড়ে না থেকে নিজের ওয়াইফের কাছে যান। নইলে আপনার ওয়াইফ আবারও আমার আর আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করবে। বারবার এইসব সহ্য করে নিব না আমি। দুর্বল বলে বারবার আঘাত করে ছাড় পেয়ে যাবেন, সেই আশা ছাড়ুন এবার। আমার মেয়ের গায়ে একটা আঁচও লাগলে কাউকে ছাড়বো না আমি একদম। কিয়ান আহিরার দিকে তাকিয়ে বলে, মেয়ে কি তোমার একার? তোমার যেমন অধিকার আছে, আমারও সমান অধিকার আছে। আর কেউ তোমাদের আঘাত করতে যাবে, আমি সেটা ছাড় দেব? আহিরা অভিমানী স্বরে বলে, দিতেই পারেন, আপনার অর্ধাঙ্গিনী বলে কথা। ছাড় না দিলে হবে কি করে বলুন? বাদ দিন, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। কিয়ান নৈশব্দে আহিরার দিকে তাকিয়ে রয়। কিছু বলে লাভ হবে না। বাংলাদেশ, ঢাকা। দুপুর নামের এই দহনময় মুহূর্তে প্রকৃতি যেন নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আকাশের ঠিক মাঝখানে থমতে থাকা সূর্য তার অগ্নিমুকুট খুলে ধরেছে পৃথিবীর বুকের উপর। তপ্ত আলোয় ঝলসে যাচ্ছে পথঘাট। বাতাসের অস্তিত্বটুকু আজ অবলুপ্ত। মনে হচ্ছে যেন শ্বাস নেওয়ার মাঝে দগ্ধ হয়ে নিঃশেষ হয়েছে হাওয়ার কণাগুলো। চারিপাশ নিথর নির্জীব। জনপথে কোনো কোলাহল নেই, শুধু রোদের আছে চকচক করে ওঠা ধূলিকণা। ছায়ার গভীরে গুটিয়ে থাকা অবসন্ন পাখিদের নীরবার্তি। এই নিষ্ঠুর দুপুরের বুক চিরে ছুটে চলেছে একসারি বিলাসী যান। সামনের কালো মার্সিডিজটি সমস্ত দৃশ্যকে পিছনে ফেলে অজানা গন্তব্যে ধাবমান। তার পেছনে ছায়ার মতো লেগে আছে আরো দুটো গাড়ি। আহিরা রাহেলা চৌধুরীর কাছে মাথা দিয়ে গভীর নিদ্রে আচ্ছন্ন হয়ে আছে। ভারী মেডিসিন, তার উপর অনেকক্ষণের জার্নি করে অসুস্থ শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। দিয়া কোলে কিয়ারা বসে আছে, সামনে ড্রাইভিং সিটে রাজীব বসে আছে, আর তার পাশে কিয়ান। গন্তব্য চৌধুরী ভিলা। আহিরা জানে না কোথায় নিয়ে যাচ্ছে তাকে। সেদিনের পরের দিন বাংলাদেশে চলে এসেছে তারা। আহিরার জেদের কারণে কোনোভাবেই সে থাকবে না সেখানে, তাই বাধ্য হয়ে ব্যাক করতে হয়েছে। রাহেলা চৌধুরী রিয়াকে ফোন দিয়েছিলেন আসার জন্য। এত কিছুর মধ্যে রিয়ার কথা মাথা থেকে বের হয়ে গেছে তার। তো যাই হোক, রিয়াও সেই বাড়িরই বউ, তাই তার উচিত ছিল খোঁজ খবর নেওয়ার। কিয়ান যতই সম্পর্কটা না মানুক, বিয়েটা তো হয়ে গেছে। তিনি নিজেই এখন চিন্তিত সামনে কি হবে ভেবে। কিয়ান যে আর জীবনেও রিয়াকে মেনে নিবে না সেটা সে খুব ভালো করেই জানেন। আর কিয়ানকে ঘিরে পাগলামি রাহেলা চৌধুরী নিজেও দেখেছেন। কি হবে সামনে আল্লাহ ছাড়া কেউ জানে না। ছেলে তার চুল কামিয়ে ফেলেছে আহিরার কথা ভেবে। সেদিন আহিরার অবস্থা দেখে নিজেই কেটে ফেলেছে সমস্ত চুল। এতে অবশ্য তার মনটা ভরে উঠেছে। কিয়ান যে নীরবেও আহিরার কথা চিন্তা করে এটা ভেবে। আহিরার উপরে যতটুকু অভিমান ছিল সেটাও তার কেটে গিয়েছে। চৌধুরী ভিলার সামনে গাড়ি এসে থামতে দিয়া কিছুটা অবাক হয়। সে ভেবেছিল রাজীব সোজা তাদের বাসায় নিয়ে যাবে, কিন্তু এখানে আনায় বেশ রাগ লাগলো তার। সে শক্ত গলায় রাজীবের দিকে তাকিয়ে বলে, এই হাদারাম ডাক্তার, আপনি এখানে নিয়ে এসেছেন কেন? আমাদের বাসায় নিয়ে চলুন, না হলে এখানেই নামিয়ে দিন, আমরা যেতে পারবো গাড়ি করে। দিয়ার কথা শুনে রাহিলা চৌধুরী নরম কণ্ঠে বলে, চুপ কর তো তুই। এই সময় এখানেই থাকবি তোরা। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবি না কেউ।
দিয়া রাহেলা চৌধুরীর কথা শুনে তার দিকে ফিরে বলে, না আন্টি, এটা হয় না। আমাদের বাসা আছে, বরং তুমি আমাদের ওইখানে চলো, তাহলেই হবে। এখানে যে এনেছো সেটা আহিরা জানতে পারলে আরো আগে থাকবে না। ওকে আমি বুঝিয়ে নিব। তোরা নাম তো। আমার দিদু ভাই প্রথমবার এই বাড়িতে এসেছে। আমি ভিতরে না নিয়ে গিয়েই তোদের ছেড়ে দিব না। দিয়া আবারও বলে, আচ্ছা, কিয়ারাকে নিয়ে যাও ভেতরে, সমস্যা নেই। কিন্তু বিশ্বাস করো, এই বাড়িতে যাওয়ার ইচ্ছে নেই। কারণটা তুমিও জানো আন্টি। আশা করি নতুন করে কিছুই বলতে হবে না। শক্ত গলায় কথাটা বলে দিয়া এতদিন একসাথে থাকলেও আর থাকা সম্ভব নয়। তখন গোটা পরিস্থিতি অমন ছিল। দিয়া একটা বাড়ির জন্য কিয়ানের সাথে কথা বলেনি, বলার প্রয়োজনও মনে করেনি। যতটুকু সময় ছিল আহিরার জন্যে। আহিরা পুরোপুরি সুস্থ না হলেও যতটুকু সুস্থ বাকিটুকু সে সামলাতে পারবে। বেশি সমস্যা হলে তার মাকে ডেকে আনবে এখানে আহিরার খেয়াল রাখার জন্যে। তারপরেও এখানে থাকতে দিবে না সে আহিরাকে বা কিয়ারা কাউকে। রাহেলা চৌধুরীর সাথে তার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। মানুষটা একদম খাঁটি মনের, তাই এই মানুষটাকে অনেক সম্মান করে সে। এদের কথার মাঝে কিয়ানা রাজীব নেমে গেছে গাড়ি থেকে। রাহেলা চৌধুরীর কাঁধে ঘুমিয়ে থাকা আহিরাকে আস্তে করে নিজের বাহুতে জড়িয়ে নেয়। সেটা দেখে দিয়া হালকা শব্দ করে শক্ত গলায় বলে ওঠে, ওকে ছুবেন না, ও কোথাও যাবে না। আপনি কিসের অধিকারে এখনো ওকে এখানে রাখতে চান স্যার? ভেতরে আপনার ওয়াইফ আছে, সেটা ভুলে যাবেন না। দিয়ার কথার উত্তরে কিয়ান শান্ত স্বরে বলে, আহিরা লিগালি ধর্মীয় সবভাবে আমার বউ, আর আমি ওর স্বামী। তাই আমার সবভাবে অধিকার আছে ওকে নিজের কাছে রাখার। দিয়া তার ছেলের স্বরে বলে, ও আচ্ছা, তাই নাকি? তা এত বছর এই অধিকার কই ছিল? আগে কেন মনে পড়েনি ও আপনার বউ? রাতের বেলা একজন মেয়েকে ঠিকই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তখন মনে ছিল না ও আপনার বউ? কথার শব্দে আহিরার ঘুম ছুটে যায়। পিটপিট করে চোখ মেলে সবকিছু দেখার পর নিজেকে কিয়ানের সাথে লেপ্টে থাকতে দেখে আহিরা ভড়কে যায়। ছিটকে সরে আসতে চাইলেও কিয়ানের শক্ত বাঁধনে আটকা পড়ে। আহিরা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে তেজি স্বরে বলে, আমাকে কোন সাহসে কোলে তুলে নিলেন আপনি? আপনাকে আমি না বলেছি না আমার থেকে দূরে থাকতে? তাহলে কোন সাহসে কোলে নিলেন আপনি আমায়? আর এটা কোথায় এনেছেন আমায়? আহিরা কোনো কথা শুনল না। কিয়ান সোজা আহিরাকে নিয়ে চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করতে নিল। আহিরা এলো পাতারি কিয়ানের বক্ষে আঘাত করতে থাকে, কিন্তু ও কোনোভাবেই কিয়ান আহিরাকে ছাড়ছে না। আহিরা চিৎকার করছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কিয়ান তাও শুনল না। আহিরা কি করবে ভেবে না পেয়ে কিয়ানের কাঁধে দাঁত বসিয়ে দিয়ে নিজের সব শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। কিয়ান চোখ বন্ধ করে ব্যথাটা দমন করার চেষ্টা করে, কিন্তু আহিরার দাঁত কিয়ানের মাংস পেরিয়ে ভেতরে ঢুকে গেছে। আহিরা নিজের হাত দিয়ে আঘাত করছে একই সাথে। পেছন থেকে রাজীব আর রাহেলা চৌধুরী আহিরাকে শান্ত হতে বললেন, তবে আহিরা কারো কথা শুনল না। আহিরা মুখের ভিতর নোনতা স্বাদ পাচ্ছে, রক্ত বের হয়েছে। আহিরার মায়া লাগলো, তাই ছেড়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, নামিয়ে দিন আমায়, নয়তো আমি সরাসরি ভাবে আপনাকে ডিভোর্স দেব। তখন আপনার আমার উপর কোনো অধিকার থাকবে না। আহিরার কথা শুনে কিয়ান ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে আহিরার দিকে। আহিরা দ্রুত নেমে যায় কিয়ানের কোল থেকে। সে এই বাড়িতে কি করে ফিরে যাবে, যে বাড়িতে দাঁড়িয়ে কিয়ান তার জন্ম তার মাকে নিয়ে কথা তুলেছিল? কোনোভাবেই সেই বাড়িতে যাবে না। আহিয়া ছাড়া পেতে কিয়ানের বক্ষে আরো এলেপাতারি মারতে মারতে বলে, সাহস কি করে হয় আমাকে এখানে আনার? আপনার আমার সম্পর্কে সেই 4 বছর আগেই শেষ হয়ে গেছে। আপনি শেষ করেছিলেন এই বাড়িতে দাঁড়িয়ে। ভুলে গেলেন এত সহজে? আপনি ভুললেও আমি ভুলিনি মিস্টার আদ্রিয়ান। এসব করে কি প্রমাণ করতে চাইছেন বলুন তো? আপনি আমার চিন্তা করেন? আমার চিন্তায় আপনার মন ব্যাকুল হয়ে ওঠে? কথাগুলো বলতে বলতে আহিরা হাঁপিয়ে ওঠে। বেশ কষ্ট হচ্ছে তার কথা বলতে, মাথাটা ব্যথায় চিনচিন করে উঠছে। কিয়ান বুঝলো ব্যাপারটা, তাই এগিয়ে গিয়ে আবারও আহিরাকে ছুতে চাইলে আহিরা একইভাবে প্রত্যাখ্যান করে। আবারও একইভাবে গর্জে উঠে বলে, বাংলা কথা বোঝেন না? আপনার ছোঁয়াতে আমার গা গলে, বোঝেন না আপনি? গা জ্বলে যায় আমার। এত কেন শান্ত আপনি? আমি বেশ্যা আরো কত কি ওইসব বলেছেন কেন আপনি? হ্যাঁ, দরদ দেখাচ্ছেন? দরদ চাই না আমার আপনার দরদ। এই 2 মাস যা করেছেন তার জন্য অনেক শুক্রিয়া। তাই বলে আপনার আর আমার মাঝের সীমানা ভুলে যাবে না? রাহেলা চৌধুরীর আহিরার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হ মা, এমন করিস না। ছেলেটা তোর ভালো চাইছে। তুই অসুস্থ, আর এই অবস্থায় তোকে একা কি করে ছাড়ি বল? আহিলা রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে, মাফ করো মা, আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাসায় চলো, সেখানে থাকো। তাও এখানে থাকার কথা বলো না। এই বাড়িতে আমার জন্ম নিয়ে কথা বলেছে তোমার ছেলে। আমার মাকে নিয়ে যেসব
কথা বলেছে সেগুলো ভুলি কি করে বলো? আমার ভালো যদি ভালোই চাইতো তাহলে আরো আগেই চাইতো। 4 বছর পর এসে ভালো চাইতো না? তাছাড়াও তোমার ছেলের নতুন সংসার আছে, সেই সংসার ভাঙার ইচ্ছে আমার নেই। আমাকে নিয়ে কাউকেই ভাবতে হবে না। বলে কিছুক্ষণ সময় নেই, কথা বলতে কষ্ট হচ্ছে বেশ। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে দিয়ার দিকে তাকিয়ে বলে, দিয়া, আমাকে এখান থেকে নিয়ে চল। আমার সবকিছু কেমন দমবন্ধ লাগছে। দিয়া আহিরাকে কাছে গিয়ে আস্তে করে ধরে নিয়ে আসে। কিয়ারা গাড়ির ভিতর বসে আছে, সে কিছু বুঝতে পারছে না, তার ছোট্ট মস্তিষ্কে কিছু বুঝে উঠতে পারছে না সামনে কি হচ্ছে এসব। কিয়ান শুধু তাকিয়ে থাকে, এছাড়া তার আর কিছুই করার নেই। সে যত আহিরাকে মানাতে চাইবে আহিরা তত বেঁকে বসবে। রাজীব কিয়ানের দিকটা বুঝলো, তবে সান্ত্বনা দিল না, কারণ এটা কিয়ানের প্রাপ্য। অতীতে যে ভুল করেছে সেটার মাসুল দিচ্ছে আজকে, তাই সে এইবার আহিরারই পক্ষে। তবে মনে মনে খারাপ লাগাও কাজ করলো। রাজীব দিয়ার আহিরার কাছে এগিয়ে গিয়ে বলে, তোমরা গাড়িতে বসো, আমি দিয়ে আসছি। আহিরা নাকচ করতে চাইল, সেটা দেখে রাজীব হালকা ধমক দিয়ে আহিরাকে চুপ করিয়ে দিল। আহিরা আর কিছু না বলে গাড়ির ভিতর প্রবেশ করতে নিবে, সেই মুহূর্তে রিয়াকে ছুটে আসতে দেখতে পায়। রিয়া সকলকে উপেক্ষা করে কিয়ানের দিকে ছুটে যায়। আহিরা সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। রিয়া আর কিয়ানকে একসাথে দেখার সাহস তার নেই। আকাশ ভেঙে বৃষ্টি ঝরবে তার অন্তঃকরণে, সেই বৃষ্টির পূর্বাভাস শুরুও হয়ে গেছে ভেতরে। আহিরা আর তাকালো না সেদিকে, কারণ দেখলে হয়তো ঠিক থাকতে পারবে না। ভেতরে উঠে কিয়ারাকে বুকের সাথে চেপে ধরে নীরবে অশ্রু নেত্রকন্দে গড়িয়ে পড়ল। আহিরা চোখ বন্ধ করে রইল যতক্ষণ না রাজীব গাড়িটা চৌধুরী বাড়ি ছাড়িয়ে অনেকটা দূর অবধি নিয়ে গেল। দিয়া আহিরার কাঁধে হাত ধরে নীরবে সান্ত্বনা বার্তা দিচ্ছে। ভেতরকার তাণ্ডব কমাতে না পারলেও সান্ত্বনা তো দিতেই পারে। রাজীব গাড়ির সামনে আয়নায় সবটা দেখলো। এইসবে সবাই কষ্ট পাচ্ছে, কিয়ান, আহিরা, রিয়া। এরা তিনজনই একই দুঃখের সাগরে ভাসছে, কারণ সবাই একই ঘাটের মাঝি। কেউ পেয়েও দিনরাত এই দহনে পুড়ছে, আবার কেউ দূরে থেকেও পুড়ছে। এই দহনের খেলায় সবাই পুড়ছে নিজেদের ভিতর, কেউই শান্তিতে বা খুশিতে নেই। আহিরা শুধু এটা জানে, রিয়া তখন ছুটে গিয়ে কিয়ানের বক্ষস্তরে ঝাঁপিয়ে পড়েছে। তবে তার ধারণারা সম্পূর্ণ ভুল। সে যদি চোখ মেলে তাকাতো তাহলে দেখতে পেত রিয়ার গালে পড়া পরপর থাপ্পড়গুলো, যেগুলো কিয়ান দিন ক্ষোভ থেকে মেরেছে। রিয়ার ঠোঁট কেটে রক্ত বের হয়ে এসেছে, তবুও রিয়া হাসছে, কারণ কিয়ান এই প্রথম স্বেচ্ছায় তাকে স্পর্শ করেছে। হোক না সেটা আঘাত, ভালোবাসার মানুষের আঘাতও তার কাছে অমৃত লাগছে। কতদিনের ইচ্ছা ছিল কিয়ানের স্পর্শ পাবে, আর সেই স্পর্শে কেঁপে উঠবে রিয়ার সারা অঙ্গ। সেই আশা পূর্ণ হলো, এই স্পর্শে কেঁপে উঠল ঠিকই, তবে সেটা ব্যথার আঘাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস তার প্রতি, তাই না? কপাল খুলে সব দিয়েছে, শুধু ভালোবাসার মানুষটাকেই দিল না। হায় কপাল, এমন কপাল কাউকে না দিক। যে যুদ্ধে সে নেমেছে সেই যুদ্ধে শত্রু পক্ষে রাজাই তার ভালোবাসার মানুষটা, যাকে চাইলেও পরাজিত করে নিজের করে ধরে রাখতে পারছে না। কম তো নিচে নামেনি, তাহলে তারপরও কেন পাচ্ছে না এই মানুষটাকে? শুনেছে ভালোবাসা নাকি মানুষকে অন্ধ করে দেয়। আজ সত্যি সে ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। পরপর 6টার মতো থাপ্পড় খেয়েছে রিয়া। একটা বারের জন্য নড়েনি বা কিয়ানকে থামানোর চেষ্টা করেনি। গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম। বিষের মতো ব্যথাগুলো তাকে সুখ দিচ্ছে, কারণ এটা ভালোবাসার মানুষের দেওয়া মিষ্টি যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে পালালে তো বেইমানি করা হয়ে যেত। কিয়ান আবারও মারার জন্য হাত তুলতে নিচ্ছিল, রাহেলা চৌধুরী সে হাতটা আটকে দেন। রিয়ার ফর্সা গালে জল জল করছে কিয়ানের হাতের চাপ। ঠোঁট কেটে রক্ত পড়ছে, তবুও রিয়া কি দারুণ হেসে যাচ্ছে। চোখে মুখে উতলে পড়ছে সীমাহীন সুখের ঢেউ। রাহেলা চৌধুরী রিয়াকে পাগল মনে হলো, না হলে কেউ মার খাওয়ার পরও হাসতে পারে? কিয়ানের সমস্ত শরীর রাগে থরথর করে কাঁপছে, ক্ষোভে ফেপে উঠেছে সে। হিংস্র দানব হয়ে উঠেছে সে। যদি পারতো এখনই গলা চেপে মেরে ফেলতো রিয়াকে। রাহেলা চৌধুরী কিয়ানের এত রাগের কারণ বুঝতে পারলেন না, তাই তিনি রাগী কণ্ঠে জিজ্ঞাসা করে, পাগল হয়ে গেছিস? ওকে মারছিস কেন? এত রাগ কিসের ওর উপর? রাহেলা চৌধুরীর কথা শুনে কিয়ান রাগে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই শোরের বাচ্চা একটা খুনি, জানো? আমার আরও এত ভয়ানক অবস্থার পিছনে শয়তানা বাচ্চা তাই। এর পাপ গুনতে গুনতে তুমি হাঁপিয়ে যাবে, কিন্তু এর পাপ কমবে না। ও এখনো বেঁচে আছে, এটা ওর জন্য অনেক। কিয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী অবাক হয়ে যান। তিনি জানেন আহিরার অ্যাক্সিডেন্ট ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে, কিন্তু তিনি জানতেন না এসবের পিছনে কে আছেন। তিনি অবাক চোখে রিয়ার দিকে তাকান। রিয়া দৃষ্টি নামিয়ে নেয় রাহেলা চৌধুরীর উপর থেকে। আশেপাশে গার্ডরা শুধু দেখছে, কেউ মুখ দিয়ে টু শব্দ করছে না। রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে কিয়ান আবারও হুঙ্কার দিয়ে বলে, আমার চোখের সামনে থেকে সর, তাহলে আজকে পার পাবি না। মেয়ে তুই আমার হাত থেকে ছাড় পাবি না। তোকে তোর পাপের শাস্তি আমি তিলে তিলে বুঝিয়ে দেব। শুধু অপেক্ষা কর। আমার বাবার মৃত্যু পিছনের কারণ যদি তুই হোস, আই সোয়ার তোকে চিন্তা কবর দেব। এ গার্ড, বের কর এটাকে।
কিয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী আরেক দফা অবাক হলো। এইসব কি শুনছে সে অবাক নয়নে শুধু চেয়ে রয় রিয়ার দিকে। রিয়া টু শব্দ করে না, তবে বের করে দেওয়ার কথা শুনে সে আঁতকে ওঠে, কারণ সে তার বাড়ি থেকে পালিয়ে এসেছে। ইসরাত শিকদার তাকে ঘরবন্দি করে রেখেছিল যাতে সে এখানে না আসতে পারে। কোনো রকমে বারান্দা দিয়ে পালিয়ে এসেছে। রিয়া আবারও কিয়ানের নিকট যেতে যেও থেমে যায়, তবে পাগলের মতো বলতে থাকে, এমনটা করো না কিয়ান, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। বিশ্বাস করো, তোমাকে এই 2 মাস দেখতে না পেয়ে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। তোমার গন্ধ, তোমার গলার স্বর, সব কিছু আমাকে পোড়াচ্ছিল। আমাকে আমাকে দূরে করে দিও না নিজের থেকে। দুপুর নামের এই নিষ্ঠুর প্রহর সূর্যের অগ্নিসিংহাসনে অধিষ্ঠিত এক অবিমৃষ্যকারী স্বৈরাচার। আকাশের মধ্য গহ্বরে স্থবির হয়ে থাকা দগ্ধ নক্ষত্রটি তার সর্বগ্রাসী তেজ ঢেলে দিচ্ছে ধরণী শিরা উপশিরায়। প্রতিটা কণা, প্রতিটা ছায়া, প্রতিটা নিঃশ্বাস হয়ে উঠেছে তপ্ত, ভারাক্রান্ত। বাতাস আজ নির্বাসিত তার অনুপস্থিতিতে। প্রকৃতি জুড়ে ঝুলে আছে একদম বন্ধ করা নীরবতা, যেন সময় নিজেই নিজের ভারে ক্লান্ত হয়ে থমকে গেছে। পৃথিবীর দেহতল জুড়ে তাপের অলক্ষ্য তরঙ্গ কাঁপতে কাঁপতে উঠে আসে। দৃষ্টিকে প্রতারণা করে জন্ম দিয়েছে এক মরীচিকার মায়াবী বিভ্রম। কেটে গেছে 1 সপ্তাহ। সময় এত দ্রুত চলে যায়, সেটা সেই সময় না কাটলে বোঝার উপায় নেই। আহিরা এই 1 সপ্তাহে একবারও কিয়ানের মুখোমুখি হয়নি, আর না হওয়ার ইচ্ছাটা জেগেছে নিজ থেকেই। এই দূরত্ব দেয়াল তৈরি করেছে। এইসব আর ভালো লাগে না তার। সে একটু শান্তিতে থাকতে চায়, তাই সব কিছু থেকে দূরে সরে আসতে চায়। তবে কিয়ানের থেকে সম্পূর্ণ দূরে যাওয়া সম্ভব হবে না এখন, কারণ কিয়ারাকে এখন সে চাইলেও দূরে সরাতে পারবে না কিয়ানের থেকে। তাই বাধ্য হয়ে এই শহরে থাকতে হবে তার। তবে রিয়াকে এবার ছাড় দিবে না। দিয়ার থেকে সবটা শুনেছে। যখন এটা জানতে পারে তাকে আঘাত করার পরও কিয়ারার ক্ষতি করতে চেয়েছে সে, তখন কিছুতেই ক্ষান্ত থাকবে না। কিয়ানকে কোনো কিছুর সাথেই সে নেই। তারপরও সে কেন রিয়ার ক্ষোভের শিকার হবে? সে যদি চায় আজও চৌধুরী বাড়িতে গিয়ে নিজের প্রাপ্য অধিকার চাইতে পারে, আর সেটা চাইলে সবাই দিতেও বাধ্য, কারণ এখন সে শুধু ওই বাড়ির বউই নয়, ওই বাড়ির বাচ্চাও আছে। তাই ভেবেই তাই এই সবভাবে তার সুযোগ আছে চৌধুরী বাড়িতে গিয়ে দখল করার। আহিরা স্কুলের কাজটা আর নেই, তাই বাসায় দিন কাটছে। এমনি থাকলেও দিয়া কোনোভাবে কাজ করতে দিত না। বাসায় নতুন কাজের লোক রাখা হয়েছে। আহিরা বারণ করেছিল, তবে দিয়া শুনেনি। দিয়ার বেতন দিয়ে অনায়াসে তাদের দিন ভালোভাবে কাটবে। তবুও আহিরা চায় না সব চাপ গিয়ে মেয়েটার উপর পড়ুক। তার জন্য মেয়েটা এই কয়েক বছরে অনেক করেছে, এখনো করেই যাচ্ছে। এই ঋণ সে কিভাবে শোধ করবে জানা নেই। মোস্তফা সাহেবের বা সেই বাড়ির মানুষরা কেমন আছে সেটাও তার জানা নেই। মাঝে মাঝে খারাপ লাগে, তবে কিছু করার নেই। তাদের সাথে তার সম্পর্ক সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আহিরা গোসল করে বের হয়েছে। আগের মতো চুল শুকানোর জন্য রোদ পোহাতে হয় না। মাথার চুল বেশ অনেকটা বড় হয়েছে, তবে তারপরেও নিজেকে দেখলে মনে হয় খালি খালি। কিয়ারা গভীর নিদ্রায় আচ্ছন্ন। গোসল করানোর আগে ঘুম পাড়িয়েছে। কান্না করতে করতে ঘুমিয়েছে। কিয়ানের সাথে কথা বলবে দেখে কান্না জুড়ে দিয়েছিল, কিন্তু আহিরা দেয়নি, ইচ্ছে করে দেয়নি। যত সম্ভব দূরে রাখার চেষ্টা করছে। এইভাবে সারা জীবন থাকা যায় না। একদিন কিয়ারাও বড় হবে, তখন সে কি বলবে? সন্ধ্যা নামের এই অন্তর্বর্তীকালীন যেন দিনের দহন আর রাত্রির অজানা গভীরতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নীরব মধ্যস্থতাকারী। সূর্য অস্তাচলের প্রান্তে পৌঁছে রক্তিম অবসন্নতার ঢলে পড়তেই আকাশের শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে বিষণ্ণ কমলা বেগুনি আর ছায়রঙা নীলের জটিল স্তরবিন্যাস। মনে হচ্ছে কোনো প্রাচীন চিত্রকর তার তুলিতে সময়ের ক্লান্তি মিশিয়ে এঁকে দিচ্ছে বিদায়ের অনুচ্চারিত ভাষা। এই সন্ধ্যার কোনো সমাপ্তি নয়, আবার সূচনাও নয়। এটি এক দীর্ঘশ্বাসের মতো বিরতি। আলো অন্ধকারের এই সীমানায় দাঁড়িয়ে পৃথিবী মুহূর্তের জন্য নিজের দিকে তাকায়। দিনের সমস্ত কোলাহল পেছনে রেখে রাত্রির অজানা গহ্বরে ধীরে ধীরে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছে সে। শিকদার বাড়ির সামনে পরপর দুটো গাড়ি এসে থেমেছে। এই গাড়ি থামতে কিয়ান তীব্র রাগের সাথে বের হয়ে আসে। কোনো দিকে না থেকে সোজা ভিতরে ঢুকে যায়। ভিতরে প্রবেশ করতে করতে রিয়ার নাম হুঙ্কার দিয়ে ডেকে ওঠে। রিয়ার কর্ণকুহরে কিয়ানের কণ্ঠস্বর ভেসে আসতে সে নিজের রুম থেকে ছুটে বের হয়ে আসে। দ্রুত বেগের সাথে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কিয়ানের হুঙ্কার বেড়ে চলেছে। রিয়ার কাছে সেটা হুঙ্কার মনে হলো না, মনে হলো কিয়ান তাকে ডাকছে মধুর সুরে। কিয়ানের চিৎকারে ইশরাত শিকদারও বের হয়ে এসেছে। কিয়ানের হঠাৎ আগমনে সেও অবাক হয়েছে। রিয়া নিচে নেমে কিয়ানের কাছে
ছুটে যেতেই কিয়ানের শক্ত হাতের থাপ্পড় এসে রিয়ার গালে পড়ে। সেদিনের মতো একের পর এক আঘাত পড়তেই আছে। রিয়ার সারা দুনিয়া উল্টে উঠল মনে হলো। গাল জ্বালা পোড়া করছে ভীষণ রকমের, কিন্তু কিয়ান শান্ত হলো না। কিয়ানের সারা মুখশ্রী রাগে লাল হয়ে আছে। যদি সে পারে রিয়াকে নিজ হাতে মেরে ফেলবে। একের পর এক থাপ্পড়ের টাল সামলাতে না পেরে রিয়া ফ্লোরে ছিটকে পড়ে। ইশরাত শিকদার মেয়ের এমন অবস্থা দেখে ছুটে এসে আঁকড়ে ধরেন। সেদিনের আঘাতের কালচে দাগ এখনও রিয়ার গালে রয়েছে। আবারও একই রকম আঘাত পড়ায় রক্ত বের হয়ে এসেছে। রিয়া অশ্রুসিক্ত নেত্রজোড়া তাক করে আছে হিংস্র কিয়ানের দিকে। ইশরাত শিকদার কিয়ানের দিকে তাকিয়ে শক্ত গলায় বলেন, কিয়ান, তোমার সাহস কি করে হলো আমার মেয়ের গায়ে হাত তোলার, তাও আমারই বাড়িতে দাঁড়িয়ে? কিয়ান রাগে গর্জন দিয়ে বলে ওঠে, সাহসের কিছু দেখেননি আপনারা, তবে এবার দেখবেন ওর সাহস কি করে হলো আমার বাবাকে খুন করার। এতদিন না হয় সবকিছু থেকে পার পেয়েছে, এবার আর পার পাবে না। কিয়ানের কথা শুনে রিয়ার এই মুহূর্তে গালের ব্যথার থেকে ভয় লাগছে। কিয়ান কি করে জানলো এইসব? এটা কিছুতেই হতে পারে না। রিয়া ইশরাত শিকদারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কিয়ানের কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, কি বলছো এইসব? আমি কেন বাবাকে মারবো? তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। ওই আহিরা তোমাকে মিথ্যা বলছে। রিয়ার এমন কথা কিয়ানের রাগকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিয়ান রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রিয়ার গলা চেপে ধরে শক্ত করে, রাগে হিসিয়ে গর্জন করে দিয়ে বলে ওঠে, তুই করেছিস শয়তানা বাচ্চা, আমার বাপটাকে মারতে তোর একবারও বুক খাবেনি? আমার বাপকে মেরে তারই বাড়িতে থেকেছিস? এত কিছু করার পর কিভাবে বলিস এইসব? রিয়ার শ্বাস আটকে গেছে। ফর্সা মুখ লালচে হয়ে গেছে, তার চোখে সাদা অংশ বের হয়ে এসেছে। এমন আর কিছু সময় থাকলে হয়তো রিয়া সত্যি মারা পড়বে। ইশরাত শিকদার ছুটে আসেন আবারও। কিয়ানের হাত থেকে কোনো রকমে রিয়াকে ছাড়িয়ে নেন তিনি। রিয়া ছাড়া পেতে খুক করে কেসে ওঠে। আর একটু হলে এখানেই জীবনটা শেষ হয়ে যেত। তবে এটা নিয়ে রিয়ার কোনো আফসোস হতো না, বরং সে আরও খুশি হলো। কারণ কিয়ানের হাতে তার মৃত্যু হবে। এর থেকে সুখের আর কি হতে পারে? কিয়ান ব্যথা দেওয়ার জন্য হলেও তাকে ছুঁয়েছে, তাও তিনবার। এটা ভাবতেই কষ্টের মাঝেও রিয়া হেসে ওঠে। রিয়ার হাসি দেখে ইশরাত শিকদারের মনে হলো রিয়া পাগল হয়ে গেছে। তবে কিয়ানের ভালো লাগলো না। সে আবারও হিংস্র রিয়াকে মারতে গেল। পেছন থেকে হঠাৎ রাজীব এসে তাকে আঁকড়ে ধরে শক্ত করে। রিয়া নিজের মায়ের দিকে তাকিয়ে ছাড়ার জন্য বলে, তবে ইশরাত শিকদার ছাড়ে না, কারণ কিয়ান এখন পাগল হয়ে আছে। রিয়াকে পেলে আবারও আঘাত করে বসবে। বাড়ির স্টাফরা দেখছে শুধু, কি হচ্ছে তাও বুঝতে পারছে না। রিয়ার জামাই এটা সবাই জানে। আর এই প্রথম রিয়ার বিয়ের পরে আসলো, না হলে কোনোদিনও কিয়ানকে শিকদার বাড়িতে আসতে দেখা যায়নি। আর এসেই এমন হামলা করছে, তাও নিজের বউয়ের উপর। বিষয়টা বেশ অবাক করা। কিয়ান হুঙ্কার দিয়ে বলে, রাজীব, আমাকে ছাড়। এই কুত্তার বাচ্চা আমার জীবনটাকে নরক বানিয়ে রেখেছে। একে আমি আজই মেরে ফেলবো। আমাকে খুব চায় না, তাই না? এবার আমাকে চাওয়ার পরিণাম দেখাবো ওকে। আমাকে চাওয়া কতটা ভয়ানক হতে পারে। রাজীব কিয়ানকে শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু এই ছেলে রেগে গেলে কারো কথাই শুনে না। তাই রাজীব বলে, কিয়ান, শান্ত হ। এইভাবে আইন হাতে তুলে নিচ্ছিস কেন? তুইও কি এখন ওর মতো খুনি হতে চাইছিস? কিয়ান ফ্লোরে একদোলা থুতু ফেলে বলে, আচ্ছা, রাগ তো সাবর আইন। এই খানকির ওই সাবর আইন কিছু করবে না। কিয়ান, পুলিশ আসছে তো, তুই শান্ত থাক। রিয়া আবারও নিজেকে ছাড়িয়ে কিয়ানের কাছে এসে বলতে থাকে, কিয়ান, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি কিছু করিনি, সবই আহিরা করেছে। এখন আমার দোষ দিচ্ছে। তুমি বলো, আমি এমনটা কেন করব? রিয়ার একের পর এক মিথ্যা কথা শুনে কিয়ানের সাথে রাজীবেরও বেশ রাগ লাগলো। যদি পারতো সেও দুটো কানের নিচে লাগিয়ে দিত, কিন্তু এমনটা করা ঠিক হবে না। তবে সে বিরক্ত হয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে, আর কত মিথ্যা কথা বলবে রিয়া? অনেক তো হলো, এবার না হয় নিজেকেও মুক্তি করো এই মিথ্যে থেকে। তুমি যা করেছো তার জঘন্য ধরনের অপরাধ। তুমি যে আঙ্কেলকে খুন করেছো শুধু এমনটা নয়, তুমি আবারও আহিরাকে মারার চেষ্টা করেছো, তাও খুবই নোংরাভাবে। এইসব করে কি পেলে? কিয়ানের জন্যই তো এইসব করেছো, তাই না? তো কিয়ানকে তুমি পেয়েছো, তাহলে কেনই ধ্বংসস্নোতে মেতে উঠেছো? রাজীবের কথা শুনে রিয়া গর্জে ওঠে। সে রাগে হিসিস করতে করতে রাজীবের দিকে তাকে চিৎকার করে বলে ওঠে, আমি আমার কিয়ানের সাথে কথা বলছি। মাঝখানে কথা বলার আপনি কে? বলছি না আমি খুন করিনি। তারপর একই কথা বারবার কেন বলছেন? আর কে বলেছে কিয়ান আমার না? কিয়ান আমার, শুধুই আমার।
আমার না হলে আর কারো নয়। কিয়ান এবার রাজীবের থেকে নিজেকে ছাড়িয়ে সোজা রিয়ার গলা আবার তীব্রভাবে চেপে ধরে। আগের বারের মতো এবারও শ্বাসনালীতে রিয়ার শ্বাস আটকে যায়। কিয়ান ঘর কাঁপানো হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোর মতো বেশ আমাকে চাওয়াটাও পাপ। বলিস না বাংলা কথা? আচ্ছা, তুই খুন করিসনি, তাহলে কি আমি করেছি? রাজীব পেছন থেকে কিয়ানের হাতটা রিয়ার গলার উপর থেকে সরানোর চেষ্টা করছে, তবে কোনো লাভ হচ্ছে না। এমনটা হতে থাকলে রিয়া যে কোনো সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা পড়বে। রাজীব এক প্রকার টেনে হিঁচড়ে কিয়ানকে রিয়ার কাছ থেকে দূরে সরায়। কিছুক্ষণ পর সেখানে কয়েকজন গার্ড মিলে 5টা আধমরা লোককে নিয়ে আসে। লোকগুলোর অবস্থা একদমই ভালো না, মারতে মারতে তাদের অবস্থা দেখার মতো করে দেওয়া হয়েছে। রিয়া মানুষগুলোকে দেখে আটকে উঠল, তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। লোকগুলো কিয়ান কি করে পেল? তার মানে কিয়ান সব কিছুই জেনে গেছে। এবার কি করবে? লোকগুলোর মধ্যে একজন রিয়াকে দেখা মাত্রই বলে ওঠে, স্যার, ইনি আমাদের টাকা দিয়েছিলেন ওই মেয়েটাকে মারার জন্য, কিন্তু ভাগ্যক্রমে সেই গাড়িতে থাকা লোকটা মারা যায়। মেয়েটাও মারা যেত যদি সময় মতো ওনাকে বের না করে দিত। স্যার, এবার ছেড়ে দিন আমাদের, আমরা ইচ্ছা করে করিনি কিছুই। সেই লোকটার কথা শুনে বাকি লোকগুলো এক এক করে সবকিছু বলতে থাকে। ইরশাদ শিকদার খুব ভালো করেই বুঝলেন এবার কোনোভাবে বাঁচতে পারবেন না। তার মেয়ে যে খুব ভালো করেই ফেঁসে গেছে। তিনি তাড়াতাড়ি করে স্বামীর কাছে কল লাগালেন। এই মুহূর্তে সবকিছু না বললেই না। রিয়া সেই লোকগুলোর কথা শুনে পাগলের মতো করতে থাকে। আমি কিছু করিনি, এরা সবাই মিথ্যা বলছে। আমি কিছু করিনি। কিয়ান, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি কি এসব করতে পারি বলো? ওরা সবাই আমাকে ফাঁসাচ্ছে। এই, তোরা মিথ্যা বলছিস কেন? জানিস না আমার কিয়ান আমাকে এমনি চায় না? তোরা আরও কেন ওকে আমার থেকে দূর করছিস? তোরা কেন দেখতে পাস না আমি আমার কিয়ানকে কতটা চাই? আমার সব চাওয়া, সব পাওয়া, সব ওকে ঘিরেই। তোরা কেন আমার কিয়ানকে আমার থেকে দূর করতে চাস? তোদের কাউকে ছাড়বো না। বলতে বলতে রিয়া হাইপার হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। সে কিছুতেই কিয়ানকে হারাতে পারে না। সে তো সবকিছু এই মানুষটাকে পাওয়ার জন্য করেছে। আর ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। সে তো ভালোবাসার মানুষটাকে চেয়েছে, একান্তই তার করে চেয়েছে। এটা কি খুব বেশি চাওয়া? কেন তার ভালোবাসা দিকটা দেখে না? কথায় আছে, আমরা যাকে সবচেয়ে বেশি চাই সেই মানুষটা আমাদের চায় না। আমাদের চাওয়ার পরিমাণ অসীম, তবে পাওয়ার বেলায় সেটা সসীম কেন হয়ে যায়? বিরহের যন্ত্রণার থেকেও কষ্টকর হলো কাউকে ভালোবেসেও নিজের করে না পাওয়া। ইরশাদ শিকদার এগিয়ে গেল। কিয়ান যে সব জেনে গেছে সেটাও বুঝলেন। চাইলেও সে এখন একা সামাল দিতে পারবে না কিয়ানকে। যে কোনো সন্তানই এমনই করবে। যদি জানতে পারে তার বাবার খুনিকে, তিনি রিয়াকে আঁকড়ে ধরেন। রিয়াকে বাঁচানোর জন্য তিনি বলেন, এই লোকগুলো যে মিথ্যে বলছেন না সেটার প্রমাণ কি? কোথাকার লোক এসে বলল আর আমার মেয়ে খুনি হয়ে গেল, তাই না? ইরশাদ শিকদার যদি কিয়ানের বয়সের বড় না হতো তাহলে হয়তো সে রিয়ার সাথে যা করেছে সেটাই করত। এত কিছু হওয়ার পরও এরা কি করে এসব বলতে পারে সেটা কিয়ান ভেবে পায় না। কিয়ান দাঁত কিরমির করে বলে, একটা মেয়ে কি করতে পারে সেটা হয়তো আপনিও জানেন। বয়সে বড়দের সম্মান করছে, সেটা চুপচাপ হজম করুন, নাহলে যতটুকু সম্মান এখন দিচ্ছে সামনে সেটা নাও পেতে পারেন। কিয়ান, তুমি একটু বেশি করছো না? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েকে এইসব বলছো, আবার তেজ দেখাচ্ছ। হাত কা চিৎকার করে বলেন, তো কি করবো? একটা মেয়েকে তুলে আছে মারবো? চলুন এক কাজ করি, ছাদে নিয়ে গিয়ে চুপ করে মেরে ফেলি। না, এটার শাস্তি কম হয়েছে। ওকে পুলিশ শাস্তি দেবে না, ওর শাস্তি আমি দেব। কি রিয়া, রাজি না তুই? এত যখন ভালোবাসিস তাহলে প্রমাণ দে। আমি কি আগের বারের মতো মিথ্যে প্রমাণ নিব? না, সত্য প্রমাণ লাগবে। কথাগুলো বলতে বলতে কিয়ান হিংস্র হয়ে উঠছিল। রিয়া কিয়ানের কথা শুনে খুশি হয়ে যায়। সত্যি সে পাগল হয়ে গেছে। ইরশাদ শিকদার নিজের এহেন পাগলামি দেখে অবাক না হয়ে পারেন না। তার সত্যি মনে হলো রিয়াকে ডক্টর দেখানো উচিত। রিয়া এক ধরনের পাগলামিতে মেতে গেছে, যা চিকিৎসা ছাড়া সারানো উপায় নেই। হয়তো চিকিৎসা করেও লাভ হবে না, কারণ এই পাগলামি কিয়ান নামক নেশাকে নিয়ে। ইরশাদ শিকদার শক্ত করে মেয়েকে আটকে রাখতে চাইলেন, তবে পারলেন না। কিয়ানের কথায় রিয়া পাগল হয়ে উঠল এক প্রকার। রিয়া কিয়ানের নিকটে গিয়ে পাগলের মতো কান্না করতে করতে বলে, বলো, কি প্রমাণ লাগবে? তোমার জন্য সব করব, সব। শুধু আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু নিজের করে চাও। রাজীব বুঝতে পারছে না কিয়ান
কি করতে চাইছে, তবে এতটুকু বুঝলো যা করতে যাচ্ছে সেটা খুব সুবিধাজনক নয়। রাজীব এগিয়ে গিয়ে কিয়ানকে কয়েকবার না করলো, তবে কিয়ান শুনলো না। সামনে থাকা বিশাল বড় কাচের টেবিলটা নিজের সব শক্তি দিয়ে নিচে ফেলে দিল। সেটা মুহূর্তের মধ্যে শব্দ করে ভেঙে গুঁড়িয়ে গেল। ইরশাদ শিকদার নিজের মেয়েকে পাগলামি করতে না করছেন, কিন্তু রিয়া এখন অন্ধ হয়ে গেছে। কিয়ানকে ছাড়া কাউকে সে দেখতে পাচ্ছে না। কিয়ান রিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে, টান দিয়ে ফ্লোরে বসিয়ে দেয়। তারপর নিজে উঠে দাঁড়ালো। রিয়ার দিকে হিংস্রভাবে তাকিয়ে দাঁতে দাঁত খিচিয়ে বলল, আমার ভালোবাসা প্রমাণ দিবি তাই না? তাহলে আমি না সরতে বলা অবধি হাত ছড়াবি না, একদমই না। রাজীব বুঝে গেল কিয়ান কি করতে চাইছে। সে কিয়ানের কাছে এসে বলে, কিয়ান, এইসব করা বন্ধ কর। ওর মতো নিজেকে কেন তৈরি করছিস? কিয়ান শুনল না। কাচের টুকরোগুলোর উপর রাখা রিয়ার হাতটার উপর পা দিয়ে চাপা দিতে থাকে, একের পর এক চাপ দিতে থাকে। ইরশাদ শিকদার আর রাজীব বারবার এমনটা করতে মানা করছে। রিয়ার নরম হাতে একের পর এক কাচের টুকরো ঢুকে রক্ত বেরোচ্ছে। রিয়ার গালবে অসংখ্য অশ্রুবর্ষণ হচ্ছে, ব্যথায় আর্তনাদ করে উঠছে, মনে হচ্ছে মরে যাবে সে। কিয়ান দাঁতে দাঁত খিচিয়ে হুঙ্কার দিয়ে বলতে থাকে, এটা তোর প্রাপ্য, আমার থেকে আমার সুখ কেড়ে নেওয়ার জন্য, আমার আহিরাকে আমার থেকে দূর করার জন্য, আমার বাবাকে মারার জন্য, আমার বাচ্চাকে এত বছর বাবা ছাড়া করার জন্য। তুই ভালোবাসার যোগ্য নস, তুই শুধু ধ্বংসের জন্য তৈরি। তোর দূরে মিথ্যের বেড়া জালে আমাকে ফাঁসিয়ে দিলি, আমার বিশ্বাস ভালোবাসা সব শেষ করলি। রিয়ার হাত পুরোই রক্তাক্ত হয়ে গেছে, গলগল করে রক্ত দিয়ে সেখানটায় ভরে গেছে, থেতলে গেছে হয়তো। ইরশাদ শিকদার মেয়ের এমন অবস্থা দেখতে পারলেন না। তিনি কিয়ানের পায়ের নিচ থেকে রিয়ার হাতটা বের করার চেষ্টা করছে, তবে রিয়া সেটার কিছুই করছে না। তার কাছে মৃত্যু যন্ত্রণার মতো ব্যথাও মধুর লাগছে। চিৎকার করে আর্তনাদ করছে, তবু সরাচ্ছে না। আজকে তো তার ভালোবাসার প্রমাণ দিতে হবে, নাহলে কিয়ান আবারও তাকে ফেলে চলে যাবে। সে সেটা সহ্য করতে পারবে না। হাতের ব্যথা সেরে গেলেও মনের ব্যথা আর সারবে না। অশ্রুসিক্ত নেত্রযুগল কিয়ানের দিকে তাকিয়ে তীব্র কাতর কণ্ঠে বলে, তুমি তো আমার, তাই না? তাহলে আমার হয়ে কেন এত দূরত্ব? তুমি আমার, কথাটা যতটা সত্য তার থেকেও কঠিন সত্য। তুমি আমার নও, তুমি ছোট্ট একটা লাইন, কিন্তু কি বিচ্ছিরি রকমের যন্ত্রণাদায়ক সত্য। তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছি, অথচ তুমি আমাকে চাইলে না একটিবারের জন্য। তুমি আমার সেই নিষিদ্ধ চাওয়া, যাকে আমি রোজই 1000 বার নিজের করে পেতে চাই, অথচ তোমার ভাবনার কোথাও আমার ঠাঁই নেই। আমাকে কেন চাইলে না তুমি? আমি তো শুরু থেকে শেষ অবধি তোমাকেই চেয়ে গেলাম। তুমি কেন একটিবারের জন্য আমাকে চাইলে না? খুব কি ক্ষতি হতো আমাকে চাইলে? আমি খুনি পাপী সব হতে পারি, কিন্তু আমার আমার ভালোবাসাতে কোনো খাদ নেই। বিশ্বাস করো, মৃত্যুর শেষ অবধি তোমাকে পাওয়ার নেশা আমাকে তাড়িয়ে বেড়াবে। তারা বলবে আমি কেন তোমাকে জয় করতে পারলাম না। তাদের কি করে বলি, তুমি তুমি আমাকে চাও না, আমার ভালোবাসাকে চাও না? কিয়ান কি শুনল তার করুণ আর্তনাদগুলো? তার ভেতরকার সাগরের ঢেউয়ের মতো হাহাকার আজও বোঝাতে সক্ষম হলো না। হায় কপাল, সে কি করে বোঝাবে তার ভালোবাসাটা? ও তো খুব করে চায় কিয়ানকে। কিয়ান পাক্কা 20 মিনিট পর রিয়ার হাতের উপর থেকে নিজের পাটা সরায়। এতক্ষণে নরম ফর্সা হাতটা থেতলে গিয়ে রক্তাক্ত হয়ে গেছে। ইরশাদ শিকদার নিজের মেয়ের থেতলে যাওয়া হাতটা ধরে চিৎকার করে স্টাফদের ডাকতে থাকে। স্টাফদের মধ্যে একজন ফার্স্ট এড কিট বক্স নিয়ে আসলো। রিয়া তার হাতের দিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি সীমাবদ্ধ কিয়ানের রাগে লালিত হওয়া মুখশ্রীর দিকে। রিয়ার অন্তঃকরণ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কারণ তার ভালোবাসার মানুষটার চোখে তার জন্য ঘৃণা ছাড়া সে কিছুই খুঁজে পাচ্ছে না। রিয়ার মনে হলো এই ঘৃণার পরিমাণটা আগের থেকেও শতগুণে বেড়ে গিয়ে পাহাড় সমান হয়েছে। তখনই সেখানে রিয়ার বাবা রাতুল শিকদার হন্তদন্তে বাড়িতে ভেতরে প্রবেশ করেন। নিজের মেয়ের রক্তাক্ত হাতের দিকে নজর যেতে সেদিকে ছুটে যায়। তিনি রিয়ার হাতের দিকে তাকিয়ে বলে, কি করে হলো এর এই অবস্থা? ইশরাত, আমার মেয়ে এমন অবস্থা হলো কি করে? শেষের কথাটা হালকা হুঙ্কার দিয়ে বলেন। রিয়া নিজের হাতের ব্যথা উপেক্ষা করে নিজের বাবার দিকে তাকিয়ে পাগলের মতো আলজারি করতে করতে বলতে থাকে, বাবা, আমার কিয়ান, আমার কিয়ান আমাকে ভালোবাসে না বাবা। বাবা, ও বাবা, ওকে বলো না আমাকে ভালোবাসতে। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কিয়ানকে বলো না। মেয়ের এমন আহাজারি শুনে কি করবে বুঝতে পারলেন না। হাতের অবস্থা বেহাল, অথচ মেয়েটা কিয়ানকে নিয়ে মেতে আছে। তিনি তাড়াতাড়ি ডক্টরকে বাড়িতে ডাকলেন। তিনি বুঝলেন এটা কিয়ানের কাজ, কারণ কিয়ানের জুতাতে এখনো রক্ত লেগে আছে। তিনি রিয়ার কাছ থেকে উঠে
কিয়ানের মুখোমুখি দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বলে, আমার মেয়ের সাথে এমন অমানুষের মতো ব্যবহার করার সাহস কোথায় পেলে? আমার মেয়ের নামে এইসব কি শুনছি? তুমি বললে আর আমার মেয়ে খুনি হয়ে গেল। কিয়ানের চোয়াল আগের থেকে শক্ত হয়েছিল, কিন্তু রাতুল শিকদারের কথা শোনার পর সেটা আরও শক্ত হয়ে গেল। কিয়ান মাথায় হাত চালালো, তবে আগের মতো চুল না থাকায় টেনে ধরতে পারল না। তবে সে রাগে হিসহিস করতে করতে বলে, খুনিকে খুনি বললো না তো কি ইনোসেন্ট বললো? আমি যে অমানুষ সেটা খটো করে বলতে হবে না। আই নো আই এম মনস্টার। রাতুল শিকদার রিয়ার কি করেছে সেগুলো ব্যাপারে কিছুই জানে না, তাই তিনি নিজের মেয়ের এমন করুণ দশা দেখে আরও ক্ষিপ্ত হলেন কিয়ানের উপর। তিনি আবারও দাঁত কটমটিয়ে বলে, ভুলে যেও না, রিয়া তোমার ওয়াইফ হওয়ার আগে আমার মেয়ে, আর আমার মেয়ের সাথে উল্টাপাল্টা কিছু হলে আমি কিন্তু ছেড়ে দেব না। রাতুল শিকদারের কথা শুনে কিয়ান খুবই বিচ্ছিরিভাবে হাসতে শুরু করে। সেই হাসিতে সারা ড্রয়িং রুম কেঁপে উঠল। হাসতে হাসতে কিয়ান একসময় থেমে যায়। ইরশাদ শিকদার চিন্তায় পড়লেন বেশ। কিয়ান যদি এখন তাদের বিয়ে না হওয়ার কথাটা বলে দেয় তাহলে কি হবে? কিয়ান রিয়ার দিকে তাচ্ছিল্য মায়া দৃষ্টিতে তাকিয়ে তার দৃষ্টি সরিয়ে নিয়ে রাতুল শিকদারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, হুজ মাই ওয়াইফ? আপনি ছাড়বেন কি আমাকে? আপনার মেয়েকে ছাড়বেন কি করে সেটা ভাবুন। মানে কি বলতে চাইছো তুমি? রাগী স্বরে জিজ্ঞাসা করেন। কিয়ান পকেটে হাত গুজে দিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত কিচিয়ে হুঙ্কার করে বলে, আপনার মেয়ের আমার ওয়াইফ কেন? আমার প্রস্টিটিউট হওয়ার যোগ্যতাও রাখে না, সেখানে তোকে ওয়াইফ বানানোর প্রশ্নই আসে না। আপনার মেয়ে একজন খুনি। বাবু এটা জানেন না? মানুষের জীবন কিভাবে ধ্বংস করতে হয় এটা তো খুব ভালো করেই জানে আপনার মেয়ে। তাহলে তাকে জিজ্ঞেস করুন সে কি করেছে। কিয়ানের কথা শুনে রাতুল শিকদার বিস্মিত নয়নে নিজের মেয়ের স্ত্রীর দিকে তাকান। ইরশাদ শিকদার কি বলবেন বুঝতে পারছেন না। তিনি তার দৃষ্টি নামিয়ে নেন রাতুল শিকদারের উপর থেকে। রাতুল শিকদারের দৃষ্টি এখন সম্পূর্ণ রিয়ার উপরে। রিয়া নিজের বাবার বিস্মিত দৃষ্টি দেখে পাগলের মতো আবারও বলতে থাকে, বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি, সবই আহিরা করেছে। এখন সব দোষ আমাকে দিচ্ছে যাতে আমার কিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। তুমি বিশ্বাস করো আমি কিছু করিনি। রিয়ার ফের এমন মিথ্যা কথা শুনে কিয়ান সহ রাজীব প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে পড়ে রিয়ার উপর। যদি পারে এখন এই মেয়ের গলা টিপে মেরে ফেলবে, তবে সে এত সহজ রিয়াকে দিবে না। রিয়ার কঠিন শাস্তি হওয়া দরকার। তার জীবনটা সম্পূর্ণ নরকে পরিণত করেছে এই মেয়ে। 4 বছর সে মৃত্যু যন্ত্রণায় ভুগেছে। তার ভালোবাসা, বিশ্বাস, সংসার সবকিছুই মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছে এই মেয়ে। রাতুল শিকদার নিজের মেয়ের কথাটাই সত্য হিসেবে মেনে নিলেন। তার উপর তারই সামনে নিজের মেয়েকে নিয়ে এমন জঘন্য কথা শুনলে যে কোনো পিতারই রাগ লাগবে। রাতুল শিকদার কিছুটা অহংকার দিয়ে বলে ওঠেন, কিয়ান, তোমার মনে হয় না তুমি তোমার লিমিট ক্রস করছো? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার মেয়েকে এত জঘন্য কথা বলছো? তোমার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, সেই হিসেবে রিয়া তোমার স্ত্রী, আর ওকে সম্মান দিয়ে কথা বলাটা তোমার দায়িত্ব। ইউসুফের ছেলে বলে আমি কিন্তু ছেড়ে দিব না। রাতুল শিকদারের কথাগুলো শোনার পর কিয়ান রাতুল শিকদারের থেকেও দ্বিগুণ জোরে হুঙ্কার দিয়ে বলে ওঠে, কিসের স্ত্রী আর কিসের সম্মান? জানেন কাকে সম্মান দিতে হয়? কিয়ান পিছন দিকে ফিরে রাজীবের দিকে তাকিয়ে বিরক্তির স্বরে বলে, রাজীব, এগুলো কি সামনে থেকে নিয়ে যেত? আবর্জনা কেউ নিয়ে আসতে বল, ওর শাস্তি এখনো বাকি। বলে কিয়ান সেখান থেকে গটগট করে বের হয়ে যায়। রাজীব গার্ডদেরকে সেই লোকগুলোকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলে। কত বছর ধরে এদের হাজতে বাস করতে হবে সেটা রাজীব নিজেও জানে না। কিয়ান যে এদের সহজে ছাড়বে না এটা সে খুব ভালো করেই জানে। বাইরে থেকে আরও কয়েকজন গার্ড এসে রিয়া হাত শক্ত করে চেপে ধরে নিজেদের সাথে নিয়ে যেতে থাকে। রাতুল শিকদার আর ঈশ্বর শিকদার বারবার বারণ করছিলেন, কিন্তু তাদের বারণে কোনো কিছুই যায় আসলো না সেই গার্ডদের। বাধ্য হয়ে রাতুল শিকদার নিজের বাড়ির গার্ডেনে গিয়ে তাতে থামতে বলল। তারা কোনোভাবেই থামে না। রিয়াকে নিয়ে যায় গাড়িতে করে এক প্রকার জোর করে। রিয়া পাগলের মতো কান্না করছিল, ছটফট করছিল ছাড়া পাওয়ার জন্যে, তবে কোনো কাজে দিল না। ইশরাত শিকদার বেশ ভয়ে আছেন। কিয়ান রিয়ার সাথে কি করবে এটা ভেবে তিনি এমন কিছুরই ভয় পাচ্ছিলেন। তাই তিনি বারবার রিয়াকে কিয়ানদের আসার আগে দেশ থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু রিয়ার জেদের কাছে সবকিছু হার মেনে নিতে হয়েছে। রাত নামে এই অনির্বচনীয় প্রহর রোজকার মতো আলো সমস্ত অহংকার নিভিয়ে দিয়ে পৃথিবীর উপর সূর্যের বিদায়ের পর আকাশক্রমে রূপ নিয়েছে অতল কৃষ্ণবর্ণের অসীম গহ্বরে, যেখানে তারারা জ্বলে উঠেছে।
অন্ধকার এখানে কেবল আলোর অনুপস্থিতি নয়, সে এক সচেতন উপস্থিতি। মনে হচ্ছে নিঃশব্দে সবকিছুকে গ্রাস করে নিজের সীমাহীন বিস্তারে। রাত 10টা বেজে 5 মিনিট। কিয়ারা কেঁদে চলেছে একাধারে। আহিরা পাশে অসহায়ের মতো কিয়ারার দিকে তাকিয়ে আছে। কিয়ারার কান্নার কারণ এক কিয়ানের সাথে সারাদিন কথা বলতে না পারায়। 2 আহিরাকে বকা দেওয়ার কারণে কিয়ানের সাথে বারবার কথা বলতে চায় আহিরা। কিয়ারাকে রাম ধমক দিয়েছে, সেই সাথে এটাও বলেছে তার পাপাকে ভুলে যেতে। আহিরা কোনোদিনও এমন করে না, তাই হঠাৎ এমনটা করায় কিয়ার কান্না জড়িয়ে দিয়েছে। আহিরার উপর প্রচণ্ড অভিমান জমেছে মনে। বকা দেওয়ার পর আহিরার নিজেরই এখন খারাপ লাগছে। কিয়ারার এমন কান্না দেখে নিজেকে কয়েকবার মনে মনে বকা দিয়ে নিল। কিয়ারারই দোষ কোথায়? সে তো কিয়ারার ভালোর জন্যে কিয়ানকে এর থেকে দূরে রাখতে চায়। সময়ের সাথে আবারও দূরে যেতে হবে, তাই এই ক্ষণিকের মায়া লাগাতে চায় না সে। না হলে পরে অবুঝ ছোট্ট হৃদয়টা ভেঙে যাবে। আহিরা কয়েকবার কিয়ারাকে কোলে নিতে চেয়েছে, তবে কিয়ারা কাছে আসতে নারাজ, যাবে না আহিরার কাছে। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। হঠাৎ কলিং বেলের শব্দ বেজে উঠতেই কিয়ারা সহ আহিরাও সেদিকে মন যায়। আহিরা বুঝলো এত রাতে কে এসেছে, তবে সে খুলবে না কিছুতেই। কিয়ারার কান্না ছেড়ে নিজেই নেমে গিয়ে বাহিরের দরজার কাছে চলে যায়। আহিরার বারবার ডাকার পরও কিয়ারা শুনে না। সেও বুঝে গেছে কিয়ান এসেছে। দরজার সামনে গিয়ে আবারও ঠোঁট উল্টিয়ে কান্না জুড়ে দিয়ে বিলাপ শুরু করে দিয়েছে। পাপা, মাম্মা ভালো না, পাপা যাবো। আহিরা কিয়ারার পিছনে এসে দাঁড়ায়। কয়েকদিনে এমন বাবা ভক্ত হয়ে গেছে। আহিরা গম্ভীর কণ্ঠে বলে, কিয়ারা ভেতরে যাও। কিয়ারা কান্না জুড়ে বলতে থাকে, না, কিয়ালা যাবে না, পাপা যাবো। কিয়ান হয়তো বাহির থেকে শুনতে পেয়েছে সবকিছু, তাই আবারও দরজায় কড়া নাড়ে। আহিরা তারপরেও খুলবে না মনস্থির করে নিয়েছে, কিন্তু কিয়ারাও জেদের বসে কান্না করতে করতে ফ্লোরে উল্টাউল্টি করে কান্না জুড়ে দিয়েছে। আহিরা অবাক হয়ে তাকিয়ে রয়। এমনটা কিয়ারা তার খেলনার জন্য করে না। তখনই দিয়াও নিজের রুম থেকে আসে। কিয়ারা কেমনভাবে কান্না করতে দেখে সে তাড়াতাড়ি এসে কিয়ারাকে উঠায়। আহিরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, ওর কি হয়েছে? এমন করছে কেন? আহিরা শান্ত স্বরে বলে, জেদ ধরেছে। কিসের? আহিরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, পাপার কাছে যাবে তাই। আহিরাদের কথার মাঝে কিয়ান আবারও কলিং বেল বাজায়। দিয়াও বুঝলো এটা কিয়ান। কিয়ারার কান্নার বেগ আরো বেড়ে চলেছে, তাই বাধ্য হয়ে দিয়া দরজা খুলে দেয়। কিয়ান এতক্ষণে চাতক পাখির মতো অপেক্ষা করছিল। দরজা খুলে দিতেই কিয়ারা কিয়ানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে কান্না জুড়ে দেয়। কিয়ান এক নজর আহিরার দিকে তাকিয়ে কিয়ারাকে কোলে তুলে নেয়। কিয়ারা কিয়ানকে পেয়ে আরো আবেগী হয়ে ওঠে। কিয়ান নিজের মেয়েকে শান্ত করার জন্য পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। দিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েকবার কিয়ানের দিকে তাকিয়ে নিজের রুমে চলে যায়। আহিরাও চলে যায় নিজের রুমে। কিয়ান আস্তে করে দরজা লাগিয়ে দিয়ে কিয়ারাকে নিজের কাঁধে নিয়ে হাঁটাহাঁটি করছে। কিয়ারা কান্না করতে করতে আধো গলায় অস্পষ্ট স্বরে বলতে থাকে, মাম্মাম পূজা হয়ে গেছে, মাম্মাম বোকা দেয়, পূজা হয়ে গেছে। কিয়ান নীরবে নিজের মেয়ের বলা অস্পষ্ট স্বরে নালিশগুলো শুনছে। কি মধুর লাগছে তার। এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। কিয়ারা সারাদিনের অভিযোগ এক এক করে কিয়ানকে বলছে আর কাঁদছে। কিয়ান হালকা হাসলো। কিয়ারা কাঁদতে কাঁদতে একসময় কিয়ানের কাঁধেই নিদ্রায় তলিয়ে গেল। কিয়ান আস্তে করে কিয়ারাকে নিয়ে আহিরার রুমে চলে যায়। সারা রুম অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। বারান্দার পর্দাগুলো এক সাইডে করা। বাহিরের পরিবেশ দৃশ্যমান। কিয়ানের উপস্থিতি বুঝতে পেরে আহিরার নিজের ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। আহিরা আগে থেকে কিয়ারার শোয়ার জায়গা করে রেখেছিল, কারণ তার জানা ছিল কিয়ারা হয়তো কিয়ানের কাছে ঘুমিয়ে পড়বে কাঁদতে কাঁদতে। আর হলো তাই। কিয়ান আস্তে করে কিয়ারাকে শুইয়ে দিল। আহিরা একটা বারের জন্য কিয়ানের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাচ্ছে না। মনে হচ্ছে কিয়ানের দিকে তাকালে বড় কোনো পাপ হয়ে যাবে। কিয়ার এতদিন মনে মনে অপরাধ বোধে ভুগছিল, কিন্তু আজকে সম্পূর্ণ সত্যি জানার পর নিজের সাথে চোখ মেলাতেও লজ্জা লাগছে। তার জানা নেই সে কোন মুখে আহিরার সাথে কথা বলবে, তবে তাকে কথা বলতে হবে। নিজের করা জঘন্য অপরাধগুলোর শাস্তি তারও দরকার। রিয়া যেমন অপরাধী, তার থেকে দ্বিগুণ সে অপরাধী। রিয়া তো মানুষ খুন করেছে, আর সে তো জিন্দা মানুষকে মেরে ফেলে, তাও নিজে হাতে। হয়তো এটা খুন না, কিন্তু খুনের থেকেও কোনো অংশে কম ছোট নয় তার অপরাধ। আহিরা অপেক্ষায় আছে কিয়ান কখন যাবে। সে বেশ দূরত্বে দাঁড়িয়ে আছে কিয়ানের থেকে। কিয়ান শুকনো একটা ঢোক গিলে আবারও নিজের শুকিয়ে যাওয়া গলাটা ভিজিয়ে নেয়। তারপর আহিরার দিকে তাকিয়ে ভঙ্গুর কণ্ঠে বলে, আহিরা। আহিরা বরাবরের মতোই নিশ্চুপ। কিয়ান কয়েকবার আহিরার নাম ধরে ডাকে, তবে আহিরা
প্রতিবারই নীরবতা পালন করতে ব্যস্ত। কিয়ান অধৈর্য হয়ে উঠল, সে এগিয়ে গেল আহিরার দিকে। আহিরা সেটা বাঁকা চোখে দেখে 2 কদম পিছিয়ে যায়। কিয়ান আবারও কাতর কণ্ঠে বলে, আয়রা লিসেন টু মি। বলেই ধরতে নিলে আহিরা চোখ গরম করে তাকায় কিয়ানের এমন কণ্ঠ শুনে। তার কর্ণকুহরে কেউ জ্বালাপোড়া করে দিচ্ছে। আহিরা বিরক্তি নিয়ে বলে, বারবার এমন নাটক করার মানে কি? অ্যাক্সিডেন্ট হওয়ার পর এত দয়া আসলো কোথা থেকে? কিয়ান শুকনো আরেকটা ঢোক গিলে নিল। কথাগুলো তার ভেতরে কেমন প্যাচ লেগে যাচ্ছে। কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। ক্ষমা চাওয়া কি এত কঠিন নাকি নাকি সেই শুধুই পারছে না? কিয়ান হালকা হেসে বলে ওঠে, দয়া? তোমার মনে হচ্ছে এটা দয়া? যাক আহিরা, আমি জানি আমি যা করেছি সেটা একদমই ঠিক না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সে আগের মতোই চাই। শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে চাই। আহিরার হাসি পেল খুব। মনে হলো কিয়ান কোনো মজার কথা বলছে আর সে হেসে যাচ্ছে। আহিরার হাসি থামিয়ে হঠাৎ বলে ওঠে, তা মিস্টার আদ্রিয়ান জেনে গেলেন নাকি সত্যিটা? তার জন্যই কি এত ভালোবাসা আসছে আমার উপর? তাহলে কান খুলে শুনে রাখুন, আপনার এই ঠুনকো ভালোবাসা আর আমার দরকার নেই। বাকি জীবনটা এভাবেই আপনার বিরহে কাটাতে পারবো আমি। এতই ভালোবাসলে বিয়ে করতেন না নতুন করে। যাই হোক, আমার বাসা থেকে বের হন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।